নির্বাচন মানেই তো শুধু পোস্টার, ব্যানার বা বড় বড় ভাষণ না, তাই না? এর পেছনে আসলে একটা অন্য খেলা চলে। আজকের এই পর্বে আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করব। দেখব আসলে কিভাবে একটা নির্বাচনে জেতা যায়। আচ্ছা, চলুন শুরু করা যাক একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে। যখন একজন নির্বাচনে জেতা প্রার্থীর কথা ভাবা হয়, তখন সাধারণত কেমন একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে? দেখুন, একদিকে আমাদের আদর্শ প্রার্থীর ছবিটা সৎ, শিক্ষিত, মানুষের জন্য কাজ করেন। কিন্তু বাস্তবে আমরা প্রায়শই কি দেখি, অনেক ক্ষেত্রেই ছবিটা কিন্তু একেবারে উল্টো। আর এখানেই আমাদের আজকের আলোচনার আসল ধাঁধাটা লুকিয়ে আছে। প্রথমেই আসা যাক জমিনি স্তরের লড়াইয়ে, মানে আসল যুদ্ধটা কেন রাস্তায় রাস্তায় লড়া হয়। দেখুন, যে কোনো নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ওই বড় বড় জনসভা বা মিছিল নয়। আসল খেলাটা হয় সেই বিশাল বহুস্তরীয় সংগঠনের মাধ্যমে, যা প্রত্যেকটা পাড়া মহল্লাকে নিয়ন্ত্রণ করে। এই যে রাজনৈতিক দলগুলোর কাঠামো, এটা কিন্তু অনেকটা একটা সেনাবাহিনীর মতো। একেবারে উপরে আছেন রাজ্য সভাপতি, তারপর জেলা আর ব্লক স্তরের নেতারা। আর একদম তাচে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে আছেন বুথ সভাপতি আর তাদের কর্মীরা। এরাই হলেন মাটির লড়াইয়ের আসল সৈনিক, প্রত্যেকটা এলাকায় দলের চোখ আর কান। আর এই কর্মীদের মিশনটা কিন্তু অসাধারণ। এরা প্রত্যেকটা পরিবারকে ব্যক্তিগতভাবে চেনে, কে কোন দলকে সমর্থন করে, কে বিরোধী, আর কে এখনও মনস্থির করেনি, সব খবর রাখে। মানে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এরা ভোটারদের একটা আস্ত মাইক্রো ডেটাবেস তৈরি করে ফেলে। আর এদের আসল লক্ষ্য হল প্রত্যেকটা বুথ থেকে নীরবে ৫০ থেকে ২০০টা ভোট নিজেদের দিকে নিয়ে আসা। আর জমিনি স্তরের এই লড়াইয়ের একটা অন্ধকার দিকও আছে। সেটা হল মাসল পাওয়ার বা বাহুবলের ব্যবহার। অনেক সময়ই দেখা যায় প্রতিপক্ষের কার্যকলাপকে মাখতে, এলাকায় নিজেদের আধিপত্য কায়েম করতে আর বিরোধীদের মনোবল ভেঙে দিতে এই শক্তি ব্যবহার করা হয়। আর এর নেতৃত্বে থাকে স্থানীয় নেতারাই। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, টাকার খেলা। মানে এই বিশাল নির্বাচনী যন্ত্রটা চালানোর জন্য যে জ্বালানি দরকার, সেই টাকাটা কোথা থেকে আসে আর কিভাবে খরচ হয়। এখানে আমরা দৃশ্যমান আর অদৃশ্য দু ধরনের খরচের কথাই বলবো। দেখুন, জনসভা, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া, এই সব খরচ তো আমরা সবাই দেখতে পাই। কিন্তু আসল খেলাটা হয় অদৃশ্য খরচে। কর্মীদের প্রতিদিনের পেমেন্ট, যাতায়াত, খাওয়ার খরচ, ছোটখাটো স্থানীয় অনুষ্ঠানে টাকা দেওয়া, আর নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ভোটারদের প্রভাবিত করার জন্য যে বিপুল পরিমাণ টাকা খরচ হয়, সেটাই কিন্তু আসল গল্প। আর এই টাকা কিন্তু সব জায়গায় সমানভাবে খরচ করা হয় না। এটা পুরোপুরি একটা কৌশলগত ব্যাপার, যেখানে জেতার সম্ভাবনা বেশি বা লড়াই খুব হাড্ডাহাড্ডি, মানে যেগুলোকে সুইং কেন্দ্র বলা হয়, সেখানেই সবচেয়ে বেশি টাকা খরচ করা হয়। আর যেখানে জেতার কোনো সম্ভাবনাই নেই, সেখানে সম্পদ বাঁচিয়ে রাখা হয়। আচ্ছা, মাঠের লড়াই আর টাকার খেলা তো হলো। এরপর শুরু হয় তৃতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা, মনস্তাত্ত্বিক খেলা। মানে কিভাবে ভোটারের মন জয় করা যায়, সেই ন্যারেটিভটা তৈরি করার লড়াই। দেখুন, সফল দলগুলো কিন্তু সব বিষয় নিয়ে কথা বলে না। তারা খুব ভেবেচিন্তে ২-৩টে মূল ইস্যু বেছে নেয়। যেমন কোনো দল হয়তো জাতীয়তাবাদ বা নিরাপত্তাকে তাদের প্রধান ইস্যু বানায়, আবার কোনো দল হয়তো উন্নয়ন আর জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে রাখে। মূল লক্ষ্য হল একটাই বার্তা বারবার বলে ভোটারের মনে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। আর এই কৌশলটা হলো পুনরাবৃত্তি। একটা কথা আছে না, যে একটা মিথ্যা যদি হাজারবার বলা হয়, সেটাও সত্যি বলে মনে হয়। রাজনীতির ক্ষেত্রেও ঠিক তাই। একটা নির্দিষ্ট বার্তা যখন ভাষণ, সোশ্যাল মিডিয়া, পাড়ার আলোচনায় বারবার বলা হয়, তখন সেটা একটা ঢেউ বা হাওয়া তৈরি করে। আর এই হাওয়াটাই দোদুল্যমান ভোটারদের ভীষণভাবে প্রভাবিত করে। রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে ভোটারদের একটা মানচিত্র তৈরি করে। তারা জানে তাদের কট্টর সমর্থক কারা আর কট্টর বিরোধী বা কারা। তাই তারা বিরোধীদের পেছনে সময় নষ্ট না করে নিজেদের সমর্থকদের ভোটটা নিশ্চিত করে, আর বাকি সমস্ত শক্তি লাগায় ওই সুইং ভোটারদের দিকে, যারা যে কোনো দিকেই ভোট দিতে পারে। কারণ নির্বাচনের হারজিত কিন্তু এই ২৫% ভোটারের ওপরেই নির্ভর করে। আর এখান থেকেই আসে কাস্টমাইজড পলিটিক্সের ধারণা। মানে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য আলাদা আলাদা বার্তা আর প্রতিশ্রুতি তৈরি করা। যেমন ধরুন, কৃষকদের জন্য যা বলা হচ্ছে, যুবকদের জন্য হয়তো ঠিক তার উল্টোটা বলা হচ্ছে। মহিলাদের জন্য একরকম প্রতিশ্রুতি, তো অন্য কোনো সম্প্রদায়ের জন্য আরেক রকম। কারণ প্রত্যেকের চাহিদা আর উদ্বেগ আলাদা। আর এই পুরো খেলাটাতেই মনস্তত্ত্ব একটা বিশাল বড় ভূমিকা পালন করে। দুটো প্রধান অস্ত্র ব্যবহার করা হয়, একটা হলো ভয়, আরেকটা হলো পরিচয়। একদিকে ভয় দেখানো হয় যে আমরা হেরে গেলে আপনাদের সব সুবিধা বন্ধ হয়ে যাবে, আর অন্যদিকে পরিচয়ের স্বস্তি দেওয়া হয়, আমরাই একমাত্র দল যারা আপনাদের ধর্ম বা সম্প্রদায়কে রক্ষা করবে। এই দুটো আবেগ কিন্তু যে কোনো যুক্তিতর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
এই সব কিছুর ফলে তৈরি হয় ব্যান্ড ওয়াগন এফেক্ট। এটা একটা খুব সাধারণ মনস্তাত্ত্বিক ব্যাপার। মানুষ সবসময় জিততে থাকা দলের সাথেই থাকতে চায়, কেউ নিজের ভোটটা নষ্ট করতে চায় না। ফলে যখন একটা হাওয়া ওঠে যে অমুক দল জিতছে, তখন দোদুল্যমান ভোটাররাও সেই দিকেই ঝুঁকে পড়ে। সাফল্যই যেন আরও সাফল্য ডেকে আনে। তাহলে এই সব কিছুর পর আমরা কি বলতে পারি যে নির্বাচনে জেতার আসল ফর্মুলাটা কি? চলুন শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক। ব্যাপারটা আসলে এই একটা লাইনে সারসংক্ষেপ করা যায়। সংগঠন দিয়ে মাঠ নিয়ন্ত্রণ করা হয়, ন্যারেটিভ দিয়ে মন, কৌশল দিয়ে পুরো প্রক্রিয়া, আর মনস্তত্ত্ব দিয়ে ভোটারদের। মানে জেতার জন্য মাটি থেকে মন সব কিছুতেই একযোগে আক্রমণ চালাতে হয়। শেষ পর্যন্ত এটাই হলো আসল সত্যি। যে প্রার্থী জেতেন তিনি সবসময় সেরা মানুষ নাও হতে পারেন, বরং তিনি সেই ব্যক্তি যার পিছনে সবচেয়ে শক্তিশালী একটা অপারেশন বা যন্ত্র কাজ করে। আমরা প্রার্থীকে দেখি, তার ভাষণ শুনি, কিন্তু আসল খেলাটা হয় পর্দার আড়ালে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের দিনে গণতন্ত্র কি সত্যিই আদর্শের লড়াই, নাকি নিছকই সংগঠন, টাকা আর মনস্তাত্ত্বিক কৌশলের লড়াই? আমরা কি সত্যি নেতা বাছি, নাকি একটা নিখুঁতভাবে সাজানো অপারেশনের ফলাফলকেই মেনে নিচ্ছি? ভাবার বিষয়।